আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এতদিনে একটা বড় মাছ ধরা পড়ল। কতটা অসুর এসকে সুর। আওয়ামী লীগ সরকারের অর্ধেক সময় কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত দায়িত্ব ছিল তার হাতে। লুটপাটের সপক্ষে বানাতেন ইচ্ছেমতো যুক্তি এবং আইন। বড় বড় ঋণ জালিয়াতি শুরু হয় এই সুরের হাত ধরে। তার অন্যতম সৃষ্টি পিকে হালদার। ঘুষ দুর্নীতির বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করেছেন। অবশেষে এই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ঘনিষ্ঠজন এবং বাংলাদেশের সবচেয়ে ধ্বংসকারী এই এসকে সুরকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একটি সর্বদলীয় সম্মেলন ঘোষণা করা হবে। জানাবো, আজ কুড়িগ্রামে মার্চ পর ফেলানি নেতৃত্ব দেবেন সার্জিস। কুড়িগ্রামে মার্চ পর ফেলানি নিয়ে প্রেস ব্রিফিং করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা। এবারে জানাবো, সাবেক এমপি নদভীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আইআইইউসি থেকে ১০ কোটি টাকা লুটপাটের অভিযোগে চট্টগ্রাম ১৫ আসনের সাবেক এমপি ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে শাহবাগে মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধর্ষণ। রাজধানীর শাহবাগে মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের এক পথ শিশুকে ধর্ষণের শিকার হয়েছে। বুধবার ১৫ জানুয়ারি রাত ৮টার দিকে শাহবাগ মেট্রো রেল স্টেশনের বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এবং সর্বশেষ জানাবো, আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭.৫ বছরের বেশি সময় কারাভোগের পর বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। এদিন দুপুর ২টায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। আজ বৃহস্পতিবার ২টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাবেন। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন। এরপর তিনি গুলশানের বাসায় যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কতটা অসুর ছিলেন এসকে সুর। এতদিনে শেখ হাসিনার অধীনের একটা বড় মাছ ধরা পড়ল। আওয়ামী লীগ সরকারের অর্ধেক সময় কেন্দ্রীয় ব্যাংকের ছিল তার হাতের মুঠোয়। লুটপাটের সপক্ষে বানাতেন ইচ্ছেমতো আইন এবং যুক্তি। বড় বড় ঋণ জালিয়াতি শুরু করে এই এসকে সুরের হাত ধরেই। তিনি বাংলাদেশটার অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। তার অন্যতম সৃষ্টি পিকে হালদার, যিনি একাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এসকে সুর বাংলাদেশ ব্যাংকে বসার পরই দেশটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। ঘুষ দুর্নীতি, বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর কারণেই বাংলাদেশের রিজার্ভের পরিমাণ হু হু করে কমতে থাকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৫.৫ বছরে নজিরবিহীন লুটপাট হয়েছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। এই লুটপাটের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার এসকে সুর চৌধুরী।
নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পর্যায়ের পদে থেকেও তিনি লুটপাটকারীদের আইনের আওতায় আনেননি। উল্টো তাদের লুটপাট করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সময় সময় নীতিমালা করা ছাড়াও নানা ধরনের সুযোগ সুবিধা দিতেন। ব্যাংক ও নন আর্থিক প্রতিষ্ঠান দখলের মতো গুরুতর অপরাধকে বৈধতা দিয়েছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী পরিদর্শন ব্যবস্থাপনাকেও ধ্বংস করেছেন এই অন্যতম ব্যাংক খেকো। তার অন্যতম সৃষ্টি আলোচিত পিকে হালদার আর এসব অনিয়ম দুর্নীতির কৌশলী সহায়তাকারী হিসেবে নিয়েছেন অডেল সুবিধা, যার বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। সম্পদ বিবরণী না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার এসকে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে পরে তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে। এদিন তার গ্রেপ্তারের খবরে বর্তমান ও সাবেক ব্যাংকাররা যুগান্তরের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল পদ থেকে তিনি নির্বিঘ্নে নজিরবিহীন অনিয়ম দুর্নীতি করে গেছেন। তার আমলে বেশিরভাগ ঋণ ছাড় ও লুটপাট হয়েছে। ব্যাংক খাত ধ্বংসের শুরুটা হয় তার হাত দিয়েই, যদিও তিনি কখনোই গভর্নর ছিলেন না, কিন্তু অলিখিতভাবে তিনি গভর্নরের দায়িত্বেই ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেও মূলত ব্যাংক চালাতেন এসকে সুর চৌধুরী। একটি বেসরকারি ব্যাংকের সাবেক এমডি ও সিনিয়র ব্যাংকার যুগান্তরকে বলেছেন, এতদিন পর একটা বড় মাছ ধরা পড়ল, যদিও তাকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। এই সুর পুরো আর্থিক খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান থাকতেন, মূলত ব্যাংক চালাতেন তিনি। এজন্য আতিউর রহমানও এসকের অপকর্মের দায় এড়াতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন ডেপুটি গভর্নর নাম প্রকাশ না করার সত্ত্বে যুগান্তরকে বলেছেন, এসকে সুর চৌধুরী ছিলেন খুবই বেপরোয়া এক ব্যক্তি। চাকরি জীবনের শুরু থেকেই নানা অনিয়মে জড়িয়েছেন। বাংলাদেশ ব্যাংককে নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তা কর্মচারী চাকরির বাইরে দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না, কিন্তু এসকে সুর চৌধুরী চাকরি জীবনের শুরুতে সহকারী পরিচালক থাকা অবস্থায় ঢাকায় একটি বিদেশি দূতাবাসের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এই অপরাধে তাকে চাকরিচ্যুত করার বিধান থাকলেও রহস্যজনক কারণে লঘু শাস্তি হিসেবে সিলেট শাখায় বদলি করা হয়েছিল। এরপর থেকেই ছোটখাটো অনিয়ম করা তার কাছে রুটিন ওয়ার্কে পরিণত হয়। তবে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে মহাব্যবস্থাপক হয়ে যাওয়ার পর থেকেই বড় ধরনের অনিয়ম দুর্নীতিতে যুক্ত হন। তখন তিনি এস আলম সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং এদের মাধ্যমে ফুচকার দোকান দেখিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন। এভাবে বাংলাদেশটাকে সর্বনাশের শেষ পর্যায়ে নিয়ে এসেছেন এই এসকে সুরের মতো ব্যক্তিরা। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একটি সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডেপুটি প্রেসিডেন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকাল ৪টার পর সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিমন্ত্রণ জানানো হয়েছে। আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি নেতৃত্ব দেবেন সার্জিস। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি নিয়ে প্রেস ব্রিফিং করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা। বুধবার ১৫ জানুয়ারি রাত ৮টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ অফিসার্স ক্লাবে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ সহ এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি কুড়িগ্রাম জেলা সংগঠক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর ও মুখ্য সংগঠক সাদিকুর রহমান। প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য তুলে ধরেন ডক্টর আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রাম সীমান্তে ফেলানিকে নির্মমভাবে গুলি করে হত্যার পর অমানবিকভাবে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল ভারতীয় বাহিনী। এছাড়াও সীমান্তে নানাভাবে
বিএসএফ মানুষকে হত্যা করে চলেছে। বিগত নতজানু আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনে ভারতের এমন হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হয়নি। তাই বর্তমান ছাত্র জনতা সরকারের আমলে ফেলানী হত্যার বিচার করা সহ সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাতীয়ভাবে আন্দোলন শুরু করা হবে কুড়িগ্রাম থেকে। তাই বৃহস্পতিবার ১৬ জানুয়ারি কুড়িগ্রামে শারজিস আলম সহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ কুড়িগ্রাম এসে পথসভায় আন্দোলন শুরু করবেন। এতে কুড়িগ্রাম থেকে শুরু হলেও তা জাতীয় কর্মসূচি হিসেবে পালন করা হচ্ছে। সাবেক এমপি নদভীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১০ কোটি টাকা লুটপাটের অভিযোগে চট্টগ্রাম ১৫ আসনের সাবেক এমপি ও প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বুধবার ১৫ জানুয়ারি দুদক চট্টগ্রাম সম্মিলিত জেলা কার্যালয় ১-এর উপপরিচালক এবং অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ নাজমুদ্দায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জাজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে দুদক চট্টগ্রাম উপপরিচালক ডিডি নাজমুসায়াতের করা আবেদনে উল্লেখ করা হয়েছে আইসিইউর সাবেক চেয়ারম্যান আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী সহ অন্যান্যদের বিরুদ্ধে সম্মানীর নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করার জন্য আমাকে নিয়োগ করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদে অপব্যবহার এবং রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ ও সংশ্লিষ্ট আবু রেজা মোহাম্মদ নদভীর বিদেশ গমনের নিষেধাজ্ঞা দেয়া আবশ্যক।